থেকে শুরু করি। দেখেন, আমরা ঠিক এই জায়গাতে ছিলাম। আমরা স্পোকেন ইংলিশে আমাদের দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো আমরা বলি সেগুলা কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে বা কোন স্ট্রাকচার ব্যবহার করে আমরা কথা বলবো সেই জায়গাটা একটু দেখছি। ইয়েট টু, ইয়েট টু শব্দের অর্থ হচ্ছে এখনো কিছু করিনি। ভালোভাবে খেয়াল করবো আমরা। দেখেন, এখানে কোনো টেন্স বা অন্য কোনো বিষয় জানা লাগবে না, শুধু স্ট্রাকচার গুলো জানলে কথা বলা যাবে। তারপরও টেন্স বা মডাল ভার্বের ধারণাটা থাকতে হবে। সাবজেক্ট, এরপর এম ইজ আর, সাবজেক্ট অনুসারে যে কোনো একটি বসাতে হবে। তারপর ইয়েট টু, তারপর ভার্ব প্লাস এক্সটেনশন। খুবই সহজ। সাবজেক্টের পরে এম ইজ আর যে কোনো একটি বসবে, তারপর ইয়েট টু, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। যেমন আমি এখনো বিয়ে করিনি, আই অ্যাম ইয়েট টু ম্যারি। আই অ্যাম ইয়েট টু ডু দা ওয়ার্ক, আমি এখনো কাজটি করিনি। আমি এখনো নামাজ পড়িনি, আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনো তাকে টাকা দেয়নি, আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই অ্যাম ইয়েট টু রিচ দ্য মার্কেট। যদি বলা হয় আমি এখনো ভাত খাইনি, আই অ্যাম ইয়েট টু, আই অ্যাম ইয়েট টু ইট রাইস, আমি এখনো ভাত খাইনি। যদি বলা হয় আমি এখনো সিনেমাটি দেখিনি, কিভাবে বলবো? এই বাক্যগুলো কিন্তু আমরা ইয়েট টু ব্যবহার করব। ইয়েট টু। হ্যাঁ, নূপুর ভট্টাচার্য দিদি শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। একটু কথা বলতে হবে। থ্যাংক ইউ। তো দেখেন, আমরা যখন বলবো যে আমি এখনো ভাত খাইনি, আমি এখনো স্কুলে যাইনি, আমি এখনো সিনেমা দেখিনি, তখন আমরা কিন্তু ইয়েট টু ব্যবহার করব। নুরি, হাউ আর ইউ? ফাইন স্যার। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, আমরা এখানে ইয়েট টু যে নিয়মটা, এটা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা হয়। বলা হয় না যে আমি এখনো গোসল করিনি, আমি এখনো নামাজ পড়িনি, সময়টা সরে যাচ্ছে। এই যে জায়গাটা, আমি এখনো, সে এখনো বিয়ে করিনি, এই রুলগুলো আমরা ইয়েট টু দিয়ে করব। সাবজেক্ট প্লাস এম ইজ আর। যেমন আমি এখনো কাজটি করিনি, প্রথম বাক্যটা দেখেন, হেয়ার ইউ ক্যান সি কি বলা হচ্ছে, আই অ্যাম ইয়েট টু ডু দা ওয়ার্ক। আমি এখনো বিয়ে করিনি, আই অ্যাম ইয়েট টু ম্যারি, ম্যারি মানে বিয়ে করা। আমি এখনো নামাজ পড়িনি, আম ইয়েট টু সে প্রেয়ার। অর্থাৎ আই হচ্ছে এখানে সাবজেক্ট, এরপর সাবজেক্ট আই হলে এরপরে আমরা জানি সবাই এম বসে, তাহলে কি হলো? আই এম। বলেন। আচ্ছা, তাহলে এটা আমরা ইয়েট টু দিয়ে। করিনি, ওই জন্য ম্যারি স্যার। হ্যাঁ হ্যাঁ, না, ম্যারিড মানে হচ্ছে বিবাহিত, এটা আলাদা পার্টস অফ স্পিচ। ম্যারিড বিবাহিত। থ্যাংক ইউ। হ্যাঁ, যখনই না বুঝবেন, দেখেন পার্সোনাল ব্যাচে একটা সুবিধা যে আমি কিন্তু দেখেন আনমিউট করে রেখেছি। আপনি যখনই প্রশ্ন করছেন সঙ্গে সঙ্গে আপনার শব্দটা আমার কানে চলে আসছে। অতএব এখানে যখনই যে জায়গাটা না বুঝতে পারবেন সেই জায়গাটা আমাকে বলবেন, আমি কিন্তু আপনাকে সলভ করে দিব। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। এবং আরো একটা বিষয় দেখেন, আপনারা অনলি এখানে 3 জন ক্লাস করতেছেন, আপনি এখানে লজ্জা করবেন না, এখানে আপনি পর্যাপ্ত সময় পাবেন। এইটাই কিন্তু এই ক্লাসগুলোর সুবিধা। তো এখানেও যদি না শিখতে পারা যায়, এখানেও যদি কথা না বলা যায়, তাহলে কিন্তু আমাদের কথা বলা কিন্তু আর সম্ভব হয়ে উঠবে না। আপনি যেভাবে বুঝবেন আমি সেইভাবে, আপনি যেভাবে সময় চাইবেন আমি সেইভাবে। আপনি এখানে প্রশ্ন করেন যে স্যার এখানে আমি এই জায়গাটা বুঝিনি, আমি সেখানে আবার একবার না 10 বার আমি ভেঙে ভেঙে বুঝাই দিব। তো এটা সহজ একটা রুল। ইয়েট টু মনে রাখবেন, এখনো করিনি, এখনো যাইনি, এখনো খাইনি, এখনো দেখিনি, এমন কথাগুলো আমরা ইয়েট টু ব্যবহার করে করব। কি ব্যবহার করব বলেন? ইয়েট টু। আমি এখনো নামাজ পড়িনি, কি হবে? আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার। তো দেখেন, এই যে একটা রুল দেখালাম না ইয়েট টু দিয়ে, আপনারা এখানে দেখছি অনেকেই করে পাঠাচ্ছে দিনানি ইদানিং, আমার খুব ভালো লাগছে। এখানে আপনারা আরো করবেন। যদি সময় না পান তাহলে লিখবেন, এই পিডিএফটা বের করে এইখানে আপনি আরো কয়েকটা বাংলা বাক্য মনে মনে তৈরি করবেন। কিভাবে? বলবেন আমি এখনো গোসল করিনি, আমি এখনো তার সঙ্গে মোবাইলে কথা বলিনি, আমি এখনো আমার পড়াটা রেডি করিনি, আমি এখনো বাজারে যাইনি। এই নিয়ম দেখে অনেক বাক্য আপনারা তৈরি করে সেইগুলো আপনার ফোনে রেকর্ড করে আমাকে পাঠাবেন। এখন কিন্তু প্রযুক্তির দুনিয়া, সময় বাঁচানো যায়। আপনি খাতায় লিখতে গেলে অনেক সময় লাগে। আমরা এখানে যারা চাকরি বিভিন্ন জবে আছি, তাদের জন্য কিন্তু এখানে আলাদা এক্সট্রা সময় বের করা কঠিন হয়ে পড়ে। তো এখানে আপনাকে কি করতে হবে? হ্যাঁ ওয়ার্ড গুলোকে, যেমন এই যে আপনি যে কথা বললেন আমি এখনো বিয়ে করিনি, এইরকম আমরা ছোট ছোট সেন্টেন্স গুলোকে পরে ইংলিশে কনভার্ট করে সেটা আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দেব। অবশ্যই অবশ্যই, ঠিক ঠিক, আমি এটাই বলেছি। হ্যাঁ,
আমি এইটাই বলেছি, আপনি ঠিক ধরেছেন। তো এইগুলো নিয়ে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করবেন, করে আমাকে পাঠাবেন। এটা করলে কি হবে জানেন, আপনি যে আমার কাছে পড়ে উপকার পাচ্ছেন কিনা নিজে নিজেই এটা বুঝতে পারবেন। এবং আপনি দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে আপনি যখন কথা বলবেন, তখন এইরকম যদি কোনো সেন্টেন্স আপনার সামনে আসে যে ইয়েট টু থাকে, ইয়েট টু, করিনি, এখনো করিনি, এখনো খাইনি, এখনো খেলিনি, এই ধরনের বাক্যগুলো আপনি ইয়েট টু ব্যবহার করে করবেন নিজে নিজে, তখন এই ইয়েট টুর রুলটা ব্যবহার করবেন। এটা মনে রাখতে হবে কিন্তু, যে একটা রুল শিখে ওইটা ফেলে রাখবো না, ওইটা দিয়ে কিন্তু আমরা বাক্যে ব্যবহার করব। ওইটা আমরা ব্যবহার করব যখন, তখনই কিন্তু আমাদের এই জ্ঞানটা খুব স্থিরভাবে আমাদের মাথায় থাকবে। বলেন। মার্কেট, মার্কেট। আমি এখনো বাজারে যাইনি। আই অ্যাম ইয়েট টু ইট রাইস, আমি এখনো ভাত খাইনি। আই অ্যাম ইয়েট টু মিট উইথ হার, তার সঙ্গে আজকে দেখা করার কথা ছিল, তা বলছে যে আমি এখনো তার সঙ্গে দেখা করিনি। আই অ্যাম ইয়েট টু মিট উইথ হার। দেখেন এই জায়গাটা বুঝলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনি সাবজেক্ট ব্যবহার করবেন, সাবজেক্ট কি, আই, এরপরে আই এর পরে অ্যাম বসে প্রেজেন্ট টেন্সে, তাই না? আচ্ছা, এরপরে ইয়েট টু বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, তারপর এক্সটেনশন। যদি বলা হয় সে এখনো সিনেমাটি দেখেনি, দেখেনি, তাহলে কি হবে, হি ইজ ইয়েট টু, হি ইজ ইয়েট টু সি দা বা ওয়াচ দা মুভি, হি ইজ ইয়েট টু ওয়াচ দা মুভি। অর্থাৎ হি এর পরে হি ইজ বসে, আই এর পরে অ্যাম বসে, তাই না? এই জায়গাগুলো কিন্তু আমরা জানি। অর্থাৎ মনে রাখতে হবে যে কোন জায়গায় কি বসে। এই জায়গাটা যদি আপনি মনে রাখতে পারেন। আসসালামু আলাইকুম মিতা আপা, আপনি ফোন দিয়েছিলেন, আমি একটু ব্যস্ত ছিলাম আজকে, আমি কথা বলে নিব আপনার ফ্রি টাইমে। আচ্ছা দেখেন, এখানে কি বলা হচ্ছে, আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো নামাজ পড়িনি, সে এখনো টাকা দেয়নি, এইগুলো ইয়েট টু দিয়ে করব। এরপর হার্ডলি, দেখেন আমরা এটা মনে হয় করেছিলাম, লাইকলি টু, অ্যাজ অফেন অ্যাজ, হ্যাঁ, ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এটা এখান থেকে শুরু করি যতগুলো শেষ হয়। সো দ্যাট, আচ্ছা আমি কোন পর্যন্ত গিয়েছিলাম, আমাকে একটু হেল্প করবেন? নূপুর বা হাসনা আপা, প্লিজ, কোন পর্যন্ত পড়িয়েছিলাম? অ্যাজ অফেন অ্যাজ, এগুলো কি হয়ে গিয়েছিল? কারো কি মনে আছে? না- হ্যাঁ, মিতা আপা কি কিছু বলবেন, আমি কোন পর্যন্ত পড়িয়েছিলাম? যাই হোক, এখানে লাইকলি টু থেকে শুরু করি। লাইকলি টু অর্থ হচ্ছে সম্ভাবনা। আচ্ছা তাহলে অ্যাজ অফেন অ্যাজ, ইট ইজ, ইট ইজ হাই টাইম সো দ্যাট, আচ্ছা লেট অ্যালোন, আচ্ছা সো দ্যাট থেকে শুরু করি। যাই হোক, আমরা পড়লে আবার পড়ি, সমস্যা নাই। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে এতই যে, যদি বলা হয় সে এত দুর্বল যে বিছানা থেকে উঠতে পারছে না, সে ইংরেজিতে এত দুর্বল পরীক্ষায় পাশ করতে পারে না, সে এত মোটা যে ভালোভাবে দৌড়াতে পারে না। এই যে কথাগুলা বললাম না, এত মোটা, এত দুর্বল, এত চিকন, এই এতই যে, সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে এতই যে। এটা যখন বলবেন, তখন কিন্তু আমরা সো দ্যাট ব্যবহার করব, সো দ্যাট। অর্থাৎ দেখি, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। অনেকে আছে দেখবেন, ইংরেজি দেখলে ভয় লাগে, তাদের গায়ে জ্বর আসে, ল্যাঙ্গুয়েজটা খুবই কঠিন মনে হয় তাদের কাছে। তো বলছে যে আই অ্যাম সো উইক, আম সো উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে এত দুর্বল। এরপর দ্যাট, দ্যাট মানে কি, যে, আই ক্যান্ট পাস ইন দ্য এক্সাম, আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। খুবই সহজ, সাবজেক্ট প্লাস অ্যামিজার, এখানে সাবজেক্ট আই, এরপরে অ্যাম বসেছে, তারপর সো বসবে, দেখেন আই অ্যাম সো বসেছে। এই সো এর পরে একটা অ্যাজেক্টিভ বসবে, দেখেন সো এর পরে উইক বসেছে, উইকটা হচ্ছে অ্যাজেক্টিভ। এটা পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ? অ্যাজেক্টিভ। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, তারপর সো, তারপর অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভের পরে এখানে কি বসবে? অ্যাজেক্টিভের পরে এখানে দ্যাট বসবে। তো এখানে অ্যাজেক্টিভের সঙ্গে আবার একটা নাউনও বসেছে, যেমন সো উইক ইন ইংলিশ, এই একসঙ্গে বসবে এটা। এরপরে দ্যাট বসবে, দেখেন ইংলিশের পরে দ্যাট বসেছে। তারপর কি, সাবজেক্ট বসেছে আবার আই, এরপর ভার্বের ভি অন ফর্ম। এই যে ক্যান নট পাস, এই বাক্যটা যেহেতু নেগেটিভ, এই জন্য এখানে ক্যান নট পাস, ক্যান নট মানে পারি না বা পারে না, এরপর এক্সটেনশন। অর্থাৎ এটা মনে রাখবো, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না, তাহলে আমি ইংরেজিতে এতই দুর্বল, এইটুকুর ইংরেজি কি হবে? আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট, যে পরীক্ষায় পাশ করতে পারি না। এইটুকু আপনারা সবাই জানেন। আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করতে পারি না, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট দিতে হবে যে আমি পরীক্ষায় পাশ করতে পারি না। কি বলতে হবে?
যে আমি পরীক্ষায় পাশ করতে পারি না, অর্থাৎ আমি এত দুর্বল ইংরেজিতে যে আমি পরীক্ষায় পাশ করতে পারি না। চাইনিজ ভাষা এতই কঠিন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড। দেখেন, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, সেই এক প্রকারের একটা সুন্দর কথা বলেছেন। অর্থাৎ এখানে প্রথমে একটা শর্ত থাকে যে সে এত দুর্বল, হাঁটতে পারে না। চাইনিজ ভাষা এত কঠিন, আমরা পড়তেই পারি না। জাফর এত মোটা, দৌড়াতে পারে না। দেখেন, তাহলে এখানে এই একটা শর্ত যে চাইনিজ ভাষা এতই কঠিন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড, যেটা আমরা পড়তে পারি না। জাফর এতই মোটা, সে দৌড়াতে পারে না। এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, আপা যেটা বলেছেন একদমই ঠিক। যেমন জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান, দ্যাট হি ক্যান নট রান। রাফিন এতই স্মার্ট যে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে, রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি। মনে রাখবেন এই প্রথম অংশটুকু আপনি সো দিয়ে করবেন। যেমন চাইনিজ ভাষা এতই কঠিন, কি হবে এইটুক, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড। সো মানে কি বলেন তো, এতই। সো মানে কি হবে, এতই। এরপরে আপনাকে অ্যাডজেক্টিভ দিয়ে দ্যাট বসাতে হবে। এই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড, চাইনিজ ভাষা এতই কঠিন কি, যে আমরা পড়তেই পারি না। দ্যাট, দ্যাট মানে যে, উই ক্যান নট রিড। অর্থাৎ স্ট্রাকচারটা হচ্ছে সো দ্যাট। তো সো দ্যাট একসঙ্গে বসে না, এই সো এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপর দ্যাট বসে। এই যে যেমন এখানে বসেছে হার্ড, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড। এই সো হচ্ছে সুতরাং বা এতই, আর এই হার্ড মানে কঠিন, এতই কঠিন যে, দ্যাট মানে কি, যে উই ক্যান নট রিড। আবার একটা কথা আছে, দেখেন এখানে আমি যদি একসঙ্গে লিখি এস ও সো, টি এইচ এ টি দ্যাট, আমি একসঙ্গে লিখলাম সো দ্যাট। এই সো দ্যাট যদি কখনো আপনি একসঙ্গে লেখেন পাশাপাশি, তখন এই সো দ্যাট শব্দের অর্থ কি জানেন? সো দ্যাট মানে, এখানে সো দ্যাট মানে কি, এতই যে। আর এই সো দ্যাট একত্রে বসলে এইটার অর্থ হয়ে যায় সো দ্যাট মানে যাহাতে। যেমন সো দ্যাট মানে যাহা কিছু, তুমি যা কিছু বলো তাই সত্য। হোয়াট ইউ সে, না এটা আছে, সো দ্যাট মানে এটা দিয়ে একটা বাক্য বলি, যেমন উই ইট রাইস সো দ্যাট উই ক্যান গেট এনার্জি। আমরা ভাত খাই যাহাতে আমরা শক্তি পাই। এখানে সো দ্যাট, সো ডট 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 দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে, আর সো দ্যাট একসঙ্গে বসলে এর অর্থ হবে হচ্ছে যাহাতে। আমরা ভাত খাই যেন বা যাহাতে আমরা পুষ্টি পাই। হুম, আমরা স্কুলে যাই যাহাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। উই গো টু স্কুল সো দ্যাট, একত্রে বসবে, সো দ্যাট উই ক্যান একুয়ার নলেজ। একুয়ার মানে কি, অর্জন করা। অর্থাৎ আমরা স্কুলে যাই যাহাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আচ্ছা, তারপর দেখেন, জাফর এত মোটা যে সে দৌড়াতে পারে না, জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। তো এইটা দিয়েও কিন্তু আপনারা কয়েকটা বাক্য তৈরি করবেন এখানে, যে সে এত বোকা যে এই সাধারণ বিষয়টাও বোঝে না, সে এত লম্বা যে বেঞ্চে ভালো করে বসতে পারে না, বা সে এত খাটো বেঞ্চে ভালোভাবে বসতে পারে না। এখানে এই সো দ্যাট দিয়ে আপনারা নিজেরা এখান থেকে কয়েকটা করবেন। এরপর রয়েছে লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ কি বলেন, দূরের কথা। যেমন সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। ইংরেজিতে কি করতে পারে না, কথা বলতে পারে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। কি হবে, আই কান্ট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন আ মোটর সাইকেল। দেখেছেন, তাহলে এখানে লেট অ্যালোন এসেছে। লেট অ্যালোন কি, দূরের কথা। সে ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, সেকেন্ড ডিভিশনেও পাশ করবে না, যখন ডিভিশনের একটা সব ইয়ে ছিল। বা যদি বলা হয় সে গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, সে এ গ্রেডও পাবে না। এ গ্রেড রয়েছে না 70% বা 4 পয়েন্ট যেটাকে বলা হয়। তো বলা হচ্ছে সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। লেখা তো বাদই দিলাম, তাহলে হি ক্যান নট বা হি ক্যান্ট স্পিক ইংলিশ লেট অ্যালোন রাইট। তুমি বাঘ তো দূরের কথা, একটি বেড়ালও মারতে পারবে না। ইউ উইল নট বি এইবল টু কিল আ ক্যাট লেট অ্যালোন আ টাইগার। আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আই কান্ট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন আ মোটর সাইকেল। এখানে আপনারা লেট অ্যালোন দিয়ে আরো অনেক বাক্য করবেন, যে আমি হাঁটা তো, আমি দৌড়ানো তো দূরের কথা, আমি হাঁটতেও পারি না। আপনি অসুস্থ বা একজন অসুস্থ, সেই মানুষটা বলছে যে আমি এত দুর্বল যে দৌড়ানো তো দূরে থাক, আমি হাঁটতেও পারছি না, আমার শরীরটা এত দুর্বল। তো দেখেন, এই শব্দগুলো, এই বাক্যগুলো কিন্তু আমরা লেট অ্যালোন শব্দটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ভার্ব,
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক, অর্থাৎ প্রথমে সহজ কাজটি আগে হবে। যেমন এই যে জায়গাটা দেখেন, সে মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারে না। আমি পারি না, আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেল, এই সাইকেল ইজি টাস্কটা ভার্বের পরে আসবে। কেমন দেখেন, আই কান্ট ড্রাইভ, এই ড্রাইভ মানে কি চালানো, এটা ভার্ব। আই কান্ট ড্রাইভ সাইকেল, আমি সাইকেল চালাতে পারি না। এরপর আমার স্ট্রাকচারের সেই লেট অ্যালোনটা দিতে হবে। আই ক্যান্ট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন আ মোটর সাইকেল। দেখেছেন, আমি সাইকেল, অর্থাৎ মনে রাখতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ইজি টাস্ক প্লাস লেট অ্যালোন প্লাস হার্ড টাস্ক। এটা একটু মনে রাখবেন আপনারা। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, সে পাসই করতে পারবে না। এই বাক্যগুলো আমরা লেট অ্যালোন ব্যবহার করে কিন্তু করব। এরপর দেখেন, স্পোকেন রুল 17, আই থিঙ্ক অফ, আমি ভাবছি। হুম, এটাও খুব একটা সুন্দর নিয়ম। আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ হ্যাভিং এ কাপ অফ টি। সাবজেক্ট যাই থাকুক, এরপরে থিঙ্ক অফ বসাতে হবে। কি বসাতে হবে? থিঙ্ক অফ, একত্রে বসাবেন। থিঙ্ক অফ একসঙ্গে বসাতে হবে। তারপর কি দিতে হবে? থিঙ্ক অফ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, প্লাস এক্সটেনশন দিতে হবে। কি দিতে হবে? প্লাস এক্সটেনশন দিতে হবে। মনে রাখবেন, প্রথমে হচ্ছে আই থিঙ্ক অফ, তারপর ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। এই রুলগুলা শিখলে আপনারা টেন্স বা গ্রামারের কঠিন কঠিন নিয়ম মুখস্থ না করেও খুব সহজে কথা বলতে পারবেন। এই রুলগুলা এমনই কার্যকারী, এমনই উপকারী। এগুলা কিন্তু মহামূল্যবান সম্পদ আমি মনে করি। আমি ভাবছি এখন সিলেট যাব, আমি ভাবছি এখন বিরিয়ানি রান্না করব। এই ধরনের শব্দ, এই ধরনের বাক্য আমাদের প্রতিনিয়ত কিন্তু বলা লাগে। আমি ভাবছি এখন তার সঙ্গে ফোনে কথা বলবো। আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য টেলিফোন উইথ হিম। আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন উইথ হিম। দেখছেন, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি, অর্থাৎ আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ রিসাইটিং দা হোলি কুরআন। আই থিঙ্ক অফ রিসাইটিং দা হোলি কুরআন, আমি পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ, তারপর ভার্বের পর আইএনজি, তারপর এক্সটেনশন। কত সুন্দর একটা বিষয় দেখছেন। এরপর শুড হ্যাভ, দেখেন প্রতিনিয়ত কিন্তু আমরা এই রুলটা ব্যবহার করি, জেনে হোক আর অজানা হোক। কেমন? শুড হ্যাভ, শুড মানে হচ্ছে উচিত, আর শুড হ্যাভ যখন একসঙ্গে বসবে তখন কি হবে? শুড হ্যাভ। শুড হ্যাভ একসঙ্গে বসলে উচিত ছিল হবে। উচিত ছিল, যেমন দেখেন, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর এক্সটেনশন। আমার কম্পিউটার শেখা উচিত ছিল। আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। দেখেন লার্ন, এটা একটু লিখে দেই, এল ই এ আর এন। এই লার্ন, এটা হচ্ছে V1, লার্ন মানে হচ্ছে শেখা, তাই না? এর V2 আর V3 কি হবে বলেন তো? লার্নড, LEARNT, লার্নড, লার্ন। হ্যাঁ, মনে রাখবেন, আমার সঙ্গে বলবেন আমার কম্পিউটার। দেখেন এখানে কিন্তু আপনারাও করবেন, আপনাদের বলতে হবে আমি আসবো, প্রেজেন্টেশন দিতে হবে, কথা বলতে হবে। এবং আপনারা এই যে নূপুর দিদি লিখে পাঠান, অনেকেই দেখছি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠায়, লিখবেন। সময় না পাইলে আমাকে হোয়াটসঅ্যাপে এইগুলো রেকর্ড করবেন। আপনি নতুন বাক্য করতে নাও পারলে এখানে যা লেখা আছে এগুলো যদি আপনি রেকর্ড করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান, আমি মনে করব যে আপনি লেখাপড়া করেন, আপনি ইংরেজি চর্চা করেন। আর যদি তাও না পাঠান, আমি ধরে নিব যে আপনি শুধু ওই 3 দিন আমার ক্লাসটাই করেন, আর কোনো সময় আপনি এর সঙ্গে আসেন না, এটার সঙ্গে বসেন না। এটার সঙ্গে ভালোবাসা করতে হবে, এটার সঙ্গে কিন্তু আমাদের মানে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে তুলতে হবে এই ল্যাঙ্গুয়েজটার সঙ্গে, তবেই আপনি শিখতে পারবেন। দেখবেন আমাদের টাকা পয়সা, স্বর্ণ সোনাদানা যেখানে থাকে, আমাদের মন বা আমরা সেই স্বর্ণের অলংকার গুলা খুব নিরাপদ জায়গায় ভালো করে গুছিয়ে রাখি, লকারে, তাই না? শোকেসের ভিতরে, আলমারিতে, কি যত্ন করি না? তো এখানেও কিন্তু আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজ গুলাকে যত্ন করতে হবে। এটার পিছনে আপনাকে সময় দিতে হবে। আমরা প্রতিদিন গোসল করি, 3 বেলা ভাত খাই, আমরা কি করি? আমাদের শরীর ঠিক রাখি। তো এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও এটাকে যত্ন করতে হবে, এর পিছনে আপনাদেরকে সময় ব্যয় করতে হবে। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। মনে রাখবেন সাবজেক্ট, দেখেন আমার কম্পিউটার শেখা উচিত ছিল, কি হবে? আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। লার্নড কম্পিউটার।
তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। তোমার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা ছিল বা উচিত ছিল। তোমার এই চাকরিটা পাওয়া উচিত ছিল, তাই না? তোমার গতকাল আমার বাড়িতে আসার আসা উচিত ছিল, আপনি দাওয়াত করেছিলেন, সে আসেনি, আপনি তাকে পরে মেসেজ করে বলছেন যে তুমি আসোনি কেন। তো এই ধরনের বাক্যগুলা আমরা শুড হ্যাভ ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব বলেন? শুড হ্যাভ। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। এরপর একটু দেখি হাউ অফেন। দেখেন এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট রুল। হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে তুমি কতবার করবে, হাউ অফেন দিয়ে। হাউ অফেন মানে হচ্ছে কতবার, হাউ মানে কিভাবে বা কেমন করে বা কত, আর হাউ অফেন মানে হচ্ছে কতবার। তুমি দিনের ভিতরে কতবার ফেসবুকে ঢোকো, তুমি কতবার ফুটবল খেলো, তুমি দিনে কয়বার ব্যায়াম করো, তুমি কতদিন পর পর তোমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করো, পরিবর্তন করো। এগুলা হাউ অফেন আনতে হবে প্রথমে। তুমি কতবার করবে, হাউ অফেন উইল ইউ ডু। তুমি কতদিন পর পর ব্যায়াম করবে, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, হাউ অফেন। যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তাহলে এইটা দিয়ে আমরা আরো অনেক বাক্য করতে পারবো। তুমি কতদিন পর পর বাজারে যাও, তুমি কত ঘন্টা পর পর চা খাও। এগুলো আমরা হাউ অফেন ব্যবহার করে করব। তুমি কত ঘন্টা পর পর চা খাও, এটা কি হবে? হু ক্যান ডু ইট, হু ক্যান সে। হ্যাঁ, হাউ অফেন ডু ইউ টেক টি। টেক টি বা ড্রিঙ্ক টি, আপনি সঠিক বলেছেন, ড্রিঙ্ক দিলেও হচ্ছে, টেক দিলেও হচ্ছে। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট উইথ ইউর প্যারেন্টস। তুমি কতদিন পর পর ভ্রমণে যাও, হাউ অফেন ডু ইউ গো টু কি ট্রাভেল, ট্রাভেল ট্রাভেল ট্রাভেল। হ্যাঁ, ভিজিটও অবশ্যই হবে, কেন হবে না? তো দেখেন এই যে সিনোনিম ব্যবহার করছেন, তাই না? এটা দিয়েও করা যাবে, ধন্যবাদ। তো এই যেভাবে কথা বলছেন, তৈরি করতেছেন নিজে, নিজের ভিতরে সৃষ্টিশীল কিছু আনতে হবে, তবেই কিন্তু আমরা এই জায়গাটি ওভারকাম করতে পারবো। হুম। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। আই উইল বি এইবল টু, এর অর্থ হচ্ছে আমি পারবো। আই উইল বি এইবল টু, আমি পারবো। আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু দা ওয়ার্ক। আমি অফিসে যেতে পারবো, আই উইল বি এইবল টু গো টু অফিস। আমি সাইকেল চালাতে পারবো, আই উইল বি এইবল টু রাইড আ সাইকেল। রাইড, রাইড মানে হচ্ছে চড়া। হুম। আমি আসতে পারবো, আই উইল বি এইবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি এইবল টু গো। তারপর আমি কাজটি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু দা ওয়ার্ক। অর্থাৎ এখানে আমরা স্ট্রাকচার সাজাতে পারি এভাবে: সাবজেক্ট প্লাস উইল বি এইবল টু, উইল বি এইবল টু, এরপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি অবশ্যই, কিন্তু এটা মানে ফিউচার টেন্সে করলে বেশি ভালো হবে। এই যে আমি পারবো, সে পারবে, তারা পারবে, আমি পারবো না, এই ধরনের বাক্য কিন্তু, যেমন এই যে এখানে লিখেছি দেখেন, আমি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু। আমি করতে পারবো না, এই উইল বিটাকে আমরা কি বলি? ওন্ট বি। কি বলি বলেন? ওন্ট বি। মনে আছে তো? এই ক্লাসগুলো কিন্তু আপনাদের করিয়েছি, একেবারে শুরু থেকে এই ক্লাসগুলো আপনাদের নিয়েছি। আই উইল বি এইবল টু ডু, আই ওন্ট বি এইবল টু ডু। আমি করতে পারবো না। আমি কি, হুম, কোনটা বলেন? করতে পারি না। হুম, আমি করতে পারি না। হ্যাঁ, দেখেন আপনি যেটা বলছেন এটা আবার ভিন্ন ধারার একটা সেন্টেন্স। আমি করতে পারি না, এই পারি না বললে ক্যান নট আসবে, প্রেজেন্ট টেন্সের একটা নেগেটিভ, আই ক্যান নট ডু। আমি কাজটি করতে পারি না, আই ক্যান নট ডু দা ওয়ার্ক। আমি অঙ্কটি করতে পারি না, আই ক্যান নট ডু দা সাম। আমি কথা বলতে পারি না, আই ক্যান নট স্পিক। দেখেছেন? আর যখন পারবো না, করব না, পারবো, করব, তখন আই উইল বি এইবল টু, তখন এই স্ট্রাকচার ব্যবহার করবেন। ভালোভাবে বুঝবেন, আপনি একবার না বুঝলে আমি 10 বার 15 বার বুঝাবো,
কিন্তু আপনাকে বুঝতেই হবে। বললাম আই উইল বি এইবল টু ডু, আমি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু। আমি মিনিংটা হচ্ছে দেখেন এই যে এখানে লিখে দিয়েছি, অ্যাবেল টু মিনিং হচ্ছে সক্ষম হব বা সক্ষম হবে। যদি বলা হয় এই যে দেখেন বাক্যটা দেখেন, আমি করতে পারবো, এখানে যদি তুমি করতে পারবে তখন ইউ উইল বি এইবল টু ডু। সুমন করতে পারবে, সুমন উইল বি এইবল টু ডু। করিম করতে পারবে, করিম উইল বি এইবল টু ডু। বুঝতে পেরেছেন? খুবই সহজ, বিষয়টা ধরতে হবে, এখানে কোনো ঝামেলার কিছু বলিনি। হ্যাঁ বলেন বুঝতে পেরেছেন কিনা, না বুঝলে আমি আবার বুঝাবো, লজ্জা করা যাবে না। অর্থাৎ আই উইল বি অ্যাবল টু, এটা হচ্ছে আমি পারবো। ইউ উইল বি অ্যাবল টু ডু, তুমি পারবে। দে উইল বি এইবল টু ডু, তারা পারবে। অর্থাৎ এখানে হচ্ছে অ্যাবেল, এই যে উইল বি, উইল বি মানে কি বলেন তো? এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে কিন্তু, যেমন আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো কি হবে? আই উইল বি, না আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স একটু মনে করেন, মনে পড়বে। আমি একটা কবিতা লিখতে থাকবো, আই উইল বি রাইটিং আ পোয়েম। আমি মাছ ধরতে থাকবো, আই উইল বি ক্যাচিং ফিশ, আই উইল বি ক্যাচিং ফিশ। হ্যাঁ, তো এইটা হচ্ছে এখানে উইল বি এই বল এর অর্থ হচ্ছে সক্ষম হবে বা সক্ষম হব। ভালোভাবে মনে রাখবেন, উইল বি এই বল এর অর্থ হচ্ছে সক্ষম হবে বা সক্ষম হব, মনে রাখবেন এটা। আচ্ছা, এরপর একটা সুন্দর রুল রয়েছে, শুড হ্যাভ। শুড হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত, থাকা উচিত। আমার সঙ্গে বলেন, আপনার শালীনতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ মডেস্টি, মডেস্ট মানে হচ্ছে ভদ্র, আর মডেস্টি মানে হচ্ছে ভদ্রতা বা শালীনতা। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ কার, ইউ শুড হ্যাভ আ কার। কাউকে বলছেন যে আপনি তো অনেক টাকা পয়সার মালিক, তো আপনার কিন্তু একটা গাড়ি থাকা উচিত, কিভাবে বলবেন? আই থিংক ইউ শুড হ্যাভ আ কার, তোমার একটা বা আপনার একটা গাড়ি থাকা উচিত। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স। পিতামাতার প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার প্যারেন্টস, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার প্যারেন্টস। ছোটদের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত, উই শুড হ্যাভ লাভ ফর আওয়ার ইয়াঙ্গার্স, ফর আওয়ার ইয়াঙ্গার্স। তাহলে এইখান থেকে শুড হ্যাভ দিয়ে আমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারবো। তোমার একটা বাড়ি থাকা উচিত, তোমার 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকা উচিত, তোমার এই থাকা উচিত ওই থাকা উচিত, এইগুলা শুড হ্যাভ দিয়ে করব। কি দিয়ে করব বলেন তো? শুড হ্যাভ দিয়ে। তো দেখেন এইখানে এই রুলগুলোর পাশাপাশি আমরা এখান থেকে প্রেজেন্টেশন বা এই বিষয়গুলোর উপরে কথা বলছিলাম। আজকেও সেই জায়গাটা একটু চলে যাই, এখান থেকে আমরা কথা বলার জন্য সবাই একটু প্রস্তুতি নিব। আমরা প্রথম দিন এটা দেখেছিলাম যে একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, সে দিন এনে দিন খায়। এই বাংলাগুলো দেখে আপনারা অনেকেই ইংরেজি তৈরি করেছিলেন, এখন এখানেও তাই আমরা আজকে সেইভাবে দেখব। বিশ্ববিদ্যালয় সেশন জট সমস্যা সমাধানের উপায় কি? দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। দীর্ঘমেয়াদে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। মাত্র 3টা বাক্য। What are the ways of solving session jam problem of the universities education system in the face of threat due to ongoing corona pandemic of or for a long time? Unemployment problem would be an evident form for a long. দেখেন এই যে বাক্যটা, বিশ্ববিদ্যালয় সেশনজট সমস্যা সমাধানের উপায় কি? তাহলে উপায় কি এটা প্রথমে আনতে হবে। হোয়াট আর দা ওয়েজ, হোয়াট আর দা ওয়েজ। দেখেন প্রথম অংশ উপায় কি, আচ্ছা কিসের উপায়? অফ সলভিং সেশন জ্যাম, অর্থাৎ বিশ্ববিদ্যালয় সেশন জট সমস্যা সমাধানের উপায় কি? কিসের উপায়? সেশন জট সমস্যা সমাধানের উপায়। হোয়াট আর দা ওয়েজ অফ সলভিং সেশন জ্যাম প্রবলেম অফ দ্য ইউনিভার্সিটিস, অর্থাৎ উপায় কি সমস্যা সমাধানের, সেশন জট বা উপায় কি সেশন জট সমস্যা সমাধানের, কোথায়? বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয় এর। এই যে অফ দ্য ইউনিভার্সিটিস,
অফ মানে হচ্ছে র এর, অফ মানে কি হবে বলেন, র এর। এটা মনে রাখতে হবে। তো এই বাক্যগুলা কিন্তু আমরা এইভাবে গঠন করতে পারি, সবাই একটু মনে রাখবেন। একটু ক্লাসে আসি, পরে কথা বলছি। তো এই যে বিষয়টা আমি বললাম আপনাদেরকে যে আমরা এখান থেকে সাবজেক্ট বা প্রথমে কি নিয়ে আসলাম, উপায় কি। এখানে ইন্টারোগেটিভ প্রশ্ন, মানে ইন্টারোগেটিভ একটা বাক্য। তো হোয়াট আর দা ওয়েজ, উপায় কি, কিসের উপায়, সেশন জট সমস্যা সমাধানের। তাহলে হোয়াট আর দা ওয়েজ অফ সলভিং সেশন জ্যাম প্রবলেম। দেখেন এই যে সমাধানের, সেশন জট সমস্যা সমাধানের, একটা র রয়েছে না, এর জন্য কিন্তু এখানে অফ ব্যবহার করেছি। অফ মানে হচ্ছে র এর, অফ মানে কি হবে, র এর। তো বলা হচ্ছে হোয়াট আর দ্য ওয়েজ অফ সলভিং সেশন জ্যাম প্রবলেম অফ দ্য ইউনিভার্সিটিজ। অর্থাৎ উপায় কি সেশন জট সমস্যা সমাধানের বিশ্ববিদ্যালয়ের। তাহলে আমার কি ছিল বাক্যটা, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের সেশন জট সমস্যা সমাধানের উপায় কি। এখানেও দেখেন যেভাবে করেছিলেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। তাহলে কি হবে, এ ডে লেবার মানে একজন দিনমজুর হয় অত্যন্ত পরিচিত ব্যক্তি আমাদের দেশে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট এ ডে লেবার, এরপরে এই বাক্যে ভার্ব নেই বাংলা বাক্যে, এখানে একটা ভার্ব নিয়ে এসেছি হয় বা আছে। অর্থাৎ একজন দিনমজুর হয় অত্যন্ত পরিচিত ব্যক্তি আমাদের দেশে। কোথায় হবে বলেন, আমাদের দেশে। অর্থাৎ আ ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন আওয়ার কান্ট্রি। এখানেও কিন্তু ঠিক সেইভাবে বাক্যটা করেছি, হোয়াট আর দ্য ওয়েজ অফ সলভিং সেশন জ্যাম প্রবলেম অফ দ্য ইউনিভার্সিটিস। এবার দেখি, দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। তাহলে আমি এই শেষের দিক থেকে আগে করব। শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন কি হবে, এডুকেশন সিস্টেম ইজ দ্য ফেস ফেস অফ থ্রেট। অফ থ্রেট মানে হচ্ছে কি জানেন, থ্রেট মানে হচ্ছে আমরা বলি না তুই আমাকে থ্রেট দিলি কেন, ভয় বা হুমকি। তো বলা হচ্ছে এডুকেশন সিস্টেম ইজ, শিক্ষা ব্যবস্থা হয়, ইন দা ফেস অফ থ্রেট, অর্থাৎ হুমকির সম্মুখীন। কি বললাম, এই যে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন, এতটুকু কিন্তু আমি হয়ে গেল, শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। এবার দেখব কিসের কারণে, ডিউ টু অনগোয়িং করোনা প্যান্ডামিক, করোনা মহামারীর কারণে। কি হবে, শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন করোনা মহামারীর কারণে। দেখেন ডিউ টু, এটা একটা ফ্রেজ, ডিউ টু মানে হচ্ছে জন্য বা কারণে, ডিউটি মানে হচ্ছে জন্য বা কারণে। এডুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থা ইজ ইন দা ফেস অফ থ্রেট, হুমকির সম্মুখীন। কিসের কারণে হুমকির সম্মুখীন, ডিউ টু অনগোয়িং, অনগোয়িং করোনা প্যান্ডামিক, প্যান্ডামিক করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। কতদিন ধরে, ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে। এই দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারী। দেখেন আমি সহজে বুঝাই দেয়, এখানে লিখলাম আমি ভাত খাই, বাংলাটা আর লিখলাম না, আমি ভাত খাই। তো এখানে ইংলিশে কি লেখা যায়, ইংলিশে লেখা যায় আমি ভাত খাই, তাহলে আই মানে আমি, আর আই সি ই, আই রাইস, ই এ টি, আই রাইস ইট, তাই না, ওই যা বললাম ঠিক তাই লিখে দিলাম, আই রাইস ইট। কিন্তু যারা ইংলিশ ম্যান এরা এইটে মানতে নারাজ, তারা রাজি না। আই রাইস ইট এটা ওরা মেনে নিল না। ওরা কি বললো, ওরা বলল প্রথমে কর্তা বসাতে হবে আই, এরপর এই আই এর পাশাপাশি এখানে ভার্ব বসাতে হবে, আই ইট, আই ইট, আমি খাই। আমি কি খাই, রাইস খাই, আর আই সি ই। অর্থাৎ ইংলিশ ম্যানরা করে কি, সাবজেক্টের পরে ভার্ব বসায়, আর আমরা বাঙালিরা করি কি, সাবজেক্টের পর অবজেক্ট বসাই, ভার্বটা একটু শেষে বসাই। কিন্তু ইংলিশ ম্যানরা ওরা যেটা করে দিয়ে গেছে আমরা সেটা মেনে নিব। ওরা বলছে যে আই রাইস ইট বলা যাবে না, আই ইট রাইস বলতে হবে। এখানেও ঠিক তাই, দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। তাহলে প্রথমে এটা করব, শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন, যা এডুকেশন সিস্টেম ইজ ইন দা ফেস অফ থ্রেট। কিসের কারণে সম্মুখীন, দেখেন একটা সূত্র রয়েছে, মিল রয়েছে, শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসের দ্বার প্রান্তে, কিসের জন্য ধ্বংস হচ্ছে, ডিউ টু অনগোয়িং করোনা প্যান্ডামিক, চলমান করোনা পরিস্থিতির কারণে। আর এটা কতদিন ধরে চলমান রয়েছে, ফর এ লং টাইম, অর্থাৎ অনেক দিন ধরে এই যে চলমান করোনা মহামারী এর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন।
দীর্ঘমেয়াদে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। দীর্ঘমেয়াদে অর্থাৎ ফর এ লং টাইম। একটু বলো। অবশ্যই, পারি হ্যাঁ। আমি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন। দীর্ঘমেয়াদে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে, কি হবে তাহলে? বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। প্রকট না, প্রকট আকার এখান থেকে আকার করেন। ধারণ। এইখান থেকে করেন যে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে হুম। দীর্ঘমেয়াদে। ইয়েস, এই যে শিখে গেছেন। বেকার তাহলে সমস্যা ধারণ করতে পারে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। হুম। আকার কি, হ্যাঁ? হ্যাঁ, প্রকট আকার ইংলিশ আছে ইভিডেন্ট ফর্ম, অর্থাৎ উড বি অ্যান ইভিডেন্ট ফর্ম। এই দেখেন এখানে লিখেছি উড বি অ্যান ইভিডেন্ট ফর্ম। এটার অর্থ হচ্ছে প্রকট আকার ধারণ করতে পারে বা হতে পারে, উড বি। হ্যাঁ, উইল মানে হবে, আর উড বি মানে কি হতে পারে, এই যে বি রয়েছে, বি মানে হওয়া, তাহলে এই যে হতে পারে, উড বি অ্যান ইভিডেন্ট ফর্ম। আনএমপ্লয়মেন্ট প্রবলেম উড বি অ্যান ইভিডেন্ট ফর্ম। বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে ফর এ লং টাইম, দীর্ঘমেয়াদে। ফর এ লং টাইম, দীর্ঘমেয়াদে। এটা আপনি যখন নিজে নিজে করতে যাবেন, আমি যতটা বুঝাই দিলাম, আপনি নিজে করলে নিজে আরো সুন্দরভাবে পারবেন। সমগ্র বিশ্বে অনলাইন হ্যাঁ, আমি ভিত্তিক। বলছিলাম হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে একবার যে বলেছিলেন। হুম 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 বিশ্বে এই হুম হুম। তো সেই জন্য আমি তোমাকে নক দিলাম। আচ্ছা আচ্ছা, তা আমি এটা আপনার সঙ্গে একটু ফোনে কথা বলে নিব যখন সময় পাবো। বলা হচ্ছে সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্ব প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অনেক বড় একটা বাক্য, তাই না? তো এখানে দেখি হ্যাঁ, ইন্টারনেট অ্যান্ড এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এতটুকু হচ্ছে আমার সাবজেক্ট, এইটা আমি প্রথমে নিয়ে আসলাম। হুম। বলা হচ্ছে যে সমগ্র বিশ্বে ভাইয়া, অনলাইন। হুম। এত বড় সেন্টেন্সের ভিতরে সাবজেক্টটা খুঁজে বের করার কি কোনো সহজ উপায় আছে? আছে, বলছি। দেখেন এখানে আমি যদি বলা হয়, বললাম যে আমি ভাত খাই, তো এখানে আমি ভাত খাই, ভার্বটা কি? খাই বা খাওয়া। এখানে ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা, কে ভাত খায়? উত্তরটাও আসবে আমি ভাত খাই। কে, হু মানে হচ্ছে কে। কে বা কাকে দ্বারা প্রশ্ন, অর্থাৎ হু দ্বারা, ভার্বকে যদি আপনি হু দ্বারা প্রশ্ন করেন, রহিম স্কুলে যায়, এই যাওয়া ভার্বের কাছে প্রশ্ন করেন কে স্কুলে যায়, উত্তরটা কি আসবে? উত্তরটা আসবে রহিম স্কুলে যায়। এই রহিম হচ্ছে এখানে সাবজেক্ট। তো এই যে বাক্যটা দেখেন, সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্ব প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে এই যে পরিণত হয়েছে, এইটা হচ্ছে ভার্ব। পরিণত হয়েছে বা হয়েছে, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের কাছে প্রশ্ন করেন যে কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেখেন একটা চমৎকার কথা শিখিয়ে দেয়। মিতা আপা প্রশ্ন করেছে যে ভাইয়া এত বড় একটা বাক্য কিভাবে আমি সাবজেক্টটা খুঁজে বের করব। আমি বাক্যটা আবারও একটু পড়ি, সবাই মন দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কোন জিনিসটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে? ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে ডাব্লিউ বলা হয়। তো এখানে পরিণত হয়েছে এই ভার্বের কাছে। আমি যদি গিয়ে জিজ্ঞেস করি যে ভার্ব ভাই কে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে, তো ভার্ব আমাকে দেখিয়ে দিবে যে ওই ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরাই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে ওই সাবজেক্ট পেয়ে গেলাম, আর ওই সাবজেক্টকে সবার প্রথমে বসাতে হবে। ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই সাবজেক্টের পরেই আমরা জানি ভার্ব বসে। কি বসে বলেন? ভার্ব বসে। দেখেন খুব সূক্ষ্ম জিনিস বোঝাচ্ছি, কেউ অন্যদিকে মনোনিবেশ করবেন না প্লিজ। এখানে আমরা সাবজেক্ট পেয়েছি এতটুক, ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইংলিশে কি হবে? ইন্টারনেট অ্যান্ড
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপর ভার্ব দেন, এই যে পরিণত হইয়াছে বা হয়েছে, কোন টেন্স? আমি ভাত খাইয়াছি, সে স্কুলে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিন হ্যাভ বিকাম of the most important platforms of social communication and business activities due to online। আচ্ছা, আমি ভেঙে ভেঙে বুঝাই। এইটা হচ্ছে আমার সাবজেক্ট, আমি এখানে কালার করে দিলাম ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা সাবজেক্ট থাকলো, এই পর্যন্ত পেয়েছি সাবজেক্ট ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এইবার কি? এইবার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, এই দেখেন, অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, এইটুকু হচ্ছে আমার ভার্ব। তো এর ভিতরে আরো যদি আমি ভাগ করে দেই, এর ভিতরে শুধু ভার্ব হচ্ছে এইটুক, যে পরিণত হয়েছে। তাহলে হয়েছে ইংরেজি কি? হ্যাজ বিকাম। বি মানে হওয়া। আর হ্যাজ বিকাম কেন দিলাম বা হ্যাভ বিকাম কেন দিলাম? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন করতে গেলে হ্যাজ বা হ্যাভ আসে। নূপুর দিদি বুঝতে পারতেছেন কথা? প্লিজ সবাইকে বুঝতে হবে। এই একটা ক্লাসের দেখেন, এই সূক্ষাতি সূক্ষ্ম জায়গাগুলাই যদি আপনি একটু পিছিয়ে পড়েন, আপনি বুঝতে পারবেন না। তো কি বললাম যে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এতটুকু আমার সাবজেক্ট বা কর্তা। এরপর ভার্ব বসাবো। হ্যাভ বিন বিকাম, হইয়াছে, কি হইয়াছে? অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম, একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হইয়াছে। অফ সোশ্যাল কমিউনিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস, এবং ব্যবসায়িক কার্যক্রমের। ডিউ টু মানে জন্য, অনলাইন সোশ্যাল ইন্টারেকশন, অনলাইন সোশ্যাল ইন্টারেকশন অর্থাৎ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যান্ড বিজনেস এক্সপ্লানেশন এবং ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির জন্য, উইথ এক্সট্রিম স্পিড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে এই যে অত্যন্ত দ্রুত গতির কারণে সম্প্রসারণ। এইটুকের মানে কি জানেন? ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিণত হয়েছে, হ্যাভ বিন বিকাম, কিসে পরিণত হয়েছে? অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম, একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অফ সোশ্যাল কমিউনিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এর, অ্যান্ড এবং বিজনেস অ্যাক্টিভিটিস এবং ব্যবসায়িক কার্যক্রমেরও একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড। ডিউ টু মানে কারণে, অনলাইন বেস সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড বিজনেস এক্সপ্লানেশন অর্থাৎ অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণ, উইথ এক্সট্রিম স্পিড দ্রুত গতিতে বৃদ্ধি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কিসের বৃদ্ধি? এই অনলাইন অর্থাৎ ইন্টারনেট সমগ্র বিশ্বে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এই অনলাইন বিজনেসটা খুব একটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। আর এইটা অনলাইন বিজনেসটা পরিচালিত হচ্ছে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে। এখান থেকে একটা জিনিস একটু মনে রাখেন আপনারা, সাবজেক্ট খুঁজে বের করতে যদি না পারেন এই বড় বড় বাক্য থেকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ভার্বের কাছে গিয়ে প্রশ্ন করতে হবে হু দ্বারা, কে দ্বারা প্রশ্ন করতে হবে। সুমন ভাত খায়, ভার্বকে প্রশ্ন করবেন কে ভাত খায়, উত্তর আসবে সুমন ভাত খায়। উত্তর কি হবে? সুমন ভাত খায়। তো এখানে সুমনটা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট হচ্ছে সুমন, সুমন ভাত খায়। সুমনের কাছে প্রশ্ন করেন তো হোয়াট দ্বারা, সুমন কি করে বা সুমন কি খায়, মানে সুমন কি করে, উত্তর আসবে সুমন ভাত খায়। কি খায়? ভাত খায়। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি হু দ্বারা, ভার্বকে আমরা প্রশ্ন করব হু দ্বারা বা কে দ্বারা, যে উত্তরটা আসবে ওইটাই হচ্ছে সাবজেক্ট বা কর্তা। ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কে পরিণত হয়েছে? এই বাক্যের মালিক কে? কাকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যবসা সম্প্রসারণ হচ্ছে? কাকে কেন্দ্র করে? আমি এই বাড়ির মালিক, আপনি আপনার বাড়ির মালিক হচ্ছে আপনার বাবা, বা এই মুহূর্তে আপনি আপনার বাসায় যে বাসায় থাকেন ওই রুম ওই ফ্ল্যাটের মালিক আপনি। তাহলে এখানে মালিক যা বলবে সেটা হবে না, তো মালিককে প্রথমে দিতে হবে এখানে। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড, এটা আপনারা শুধু সাবজেক্ট একটু দেখছেন। এরপর দেখবো যে, আচ্ছা এখান থেকে আমি আরো কিছু রুল করাই। রুলটা হচ্ছে এমন, দেখেন, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আপনাদের জন্য। এই যে রুলগুলা, এটা এই শীটটা আজকে আমি দিব, নতুন ভার্ব ফর্মের একটা শীট আছে দেখেন, এখানে প্রায় 100রও বেশি ভার্ব ফর্ম রয়েছে। আগে যেটা দিয়েছিলাম ওইটার এইটা কিন্তু আলাদা। তো এইখান থেকে আমি ওই স্পোকেনের কিছু রুল করাই, যেটা দেখলে আমাদের অনেক সহজ হবে।
দুইটা থেকে করাবো, ওই শিট এবং এই শিট আগামী 2টা ক্লাসের ভিতরে আমরা কাভার করতে পারবো আশা করি। যেমন যদি আমরা কখনো বলি বাংলা বাক্যে যদি অথবা কি না, যদি অথবা কয়রস্যি দন্ত নয়কার কি না, এই টাইপের কোনো ভঙ্গি থাকে, এই তাহলে কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, এইটা টোটালি চেঞ্জ করে আমি গ্রিন করে দিব, গ্রিন দিলে দেখা যায়। আচ্ছা, বলা হচ্ছে যেমন সে গিয়েছিল কিনা আমি জানি না, আই ডোন্ট নো ইফ হি ওয়েন্ট। এই দেখেন সে গিয়েছিল কিনা, গিয়েছিল কোন টেন্স? পাস্ট টেন্স না? এই জন্য কিন্তু এখানে ওয়েন্ট ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি দেখেন? ওয়েন্ট। সে গিয়েছিল কিনা আমি জানি না, আই ডোন্ট নো আমি জানি না, ইফ, ইফ মানে হচ্ছে কি না, ইফ মানে কি হবে বলেন? কি না। আই ডোন্ট নো, ইফ মানে যদিও হয়, এখানে ইফ মানে হচ্ছে কি না। এখানে যদি এইভাবে বলেন আই ডোন্ট নো আমি জানি না যদি সে গিয়েছিল কিনা, কিন্তু এখানে যদির থেকে বেশি পারফেক্ট হবে কি না। এখানে ইফ শব্দের অর্থ হচ্ছে কি না। মনে রাখবেন, একই ব্যক্তি, যেমন আপনি বাসায় আসলে আপনাকে আপনার সন্তান আম্মু বলে ডাকছে, অফিসে গেলে কেউ আপনাকে ম্যাডাম বলছে, কেউ স্যার বলে ডাকছে, তাই না? তো এখানে একই ব্যক্তি বিভিন্নভাবে বসতে পারে। ইফ মানে যদি। যেমন কি জানেন, ইফ যখন প্রথমে বসে, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি বৃষ্টি হয় আমি সঙ্গে ছাতা নিব। ইফ ইট রেইনস আই উইল বিয়ার অ্যান আমব্রেলা উইথ মি। বিয়ার মানে বহন করা, আমি আমার সঙ্গে একটা ছাতা বহন করব। যদি তারা আসে তাহলে আমি তাদের সাথে কথা বলবো। এখানে প্রথমে যদি যদি কথাটা থাকে তাহলে আপনি ইফ ব্যবহার করবেন, কিন্তু এখানে মাঝখানে যদি যখন বসেছে তখন ইফ শব্দের অর্থ হবে হচ্ছে কি না। ইফ শব্দের অর্থ কি হবে বলেন? কি না। আমি আমি জানি না, ট্রান্সলেট করতে পারি কিনা, কি যদি সে আসে, তাহলে আমি যাব। যদি সে আসে, ইফ হি কামস, হুম, আই উইল গো, যদি সে আসে, আই উইল গো। যদি সে ফোন করে তাহলে আমি কথা বলবো। যদি সে ফোন যদি সে করে, হুম, ইফ, হ্যাঁ, আই উইল টক উইথ হিম, আই উইল টক উইথ হিম। হুম, যদি সে আহ, যদি সে কথা না বলে তাহলে আমি বলবো না। নট টক, হ্যাঁ, আই উইল নট স্পিক। ইয়েস, আই উইল নট টক উইথ হিম, উইথ দিতে হবে, হ্যাঁ। যদি সে কথা না বলে আমি তার সাথে বলবো না। এই যে দেখেন নিজে নিজে পেরে গেছেন। তো এই রুলগুলো থেকে এখানে পড়বেন, যেমন এই যে রয়েছে, আমি জানি না তোমাকে আমার মনে পড়ে কি না, কিন্তু তুমি সবসময় আসো আমার কল্পনায়। তাহলে এখানে প্রথমে নেগেটিভের এই অংশটা করেন। আই ডোন্ট নো আমি জানি না, ইফ ইউ রিকল মি, রিকল মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা। আই আমার ডোন্ট মনে নো, করো, আই ডোন্ট নো ইফ ইউ আই রিকল ডোন্ট মি, বাট, জানি, কিন্তু ইউ আর অলওয়েজ, তুমি সব সময়, ইন মাই কন্টেম্পলেশন, প্লেশন, হ্যাঁ তুমি আছো আমার কল্পনায়, কল্পনায়, কন্টেম্পলেশন মানে হচ্ছে কল্পনা, বা ইন মাই মেমোরি দিলেও হবে। হুম, এখানে ইন মাই মেমোরি দিলেও হবে, স্মৃতিতে, মেমোরি মানে স্মৃতি, ইউ অলওয়েজ ইন মাই মেমোরি এটা দিলেও হবে। তো দেখেন আই ডোন্ট নো আমি জানি না, ইফ ইউ রিকল মি তুমি আমাকে স্মরণ করো কিনা, বাট কিন্তু ইউ আর অলওয়েজ ইন মাই কন্টেম্পলেশন অর ইন মাই মেমোরি। তো এইভাবে আপনি আরো করতে পারবেন যে আমি জানি না সে এ প্লাস পেয়েছিল কিনা, আমি জানি না সে গতকাল আমেরিকায় গিয়েছে কিনা, আমি জানি না তুমি আজকে বই পড়েছো কিনা। তো এইগুলা সব এই আই ডোন্ট নো এরপরে ইফ ব্যবহার করবেন। ইফ মানে হচ্ছে কি না। এবার দেখেন প্রতীক্ষায় আসি বা প্রহর গুনছি এই ধরনের ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে, যেমন লুকিং ফরওয়ার্ড টু। কি হবে বলেন? লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের পর আইএনজি হয়। তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, তো আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, এখানে আমি হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু, প্রত্যেকটাই লুকিং ফরওয়ার্ড টু একসঙ্গে বসাবেন। আর এর আগে আপনাকে সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। সাবজেক্ট কি? আই। সাবজেক্ট কি? আই। যদি এখানে হি হতো, এখানে ইজ হতো। সে তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছে। সুমন, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, দেখেন এখানে সে তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছে, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। তারা তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছে, দে আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ।
আরো আছে, আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি। ঈদের ছুটিতে আমরা সবাই একটু বাড়িতে যেতে চাই, গ্রামের বাড়ি বা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আত্মীয় বাড়ি, তাই না? বলছে আমি বাড়ি যাওয়ার অপেক্ষায় আছি। আম লুকিং ফরওয়ার্ড টু, হ্যাঁ, আই অ্যাম একসঙ্গে বসাতে হবে। আই হচ্ছে সাবজেক্ট, এরপরে যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা এখানে কন্টিনিউয়াস ফর্ম, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, আমি অপেক্ষায় প্রহর গুনছি, কন্টিনিউয়াস টেন্স, এজন্য অ্যাম হবে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। গোয়িং হোম, দেখেন প্রথমে আই, তারপরে একটা ভার্ব বসেছে, সাবজেক্টের পরে ভার্ব, তারপর লুকিং ফরওয়ার্ড টু, এটা একত্রে বসাবেন, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর এক্সটেনশন। এখানে যদি বলা হয় আমি ভাত খাওয়ার অপেক্ষায় আছি, তারা অনুষ্ঠানটি শুরু করার অপেক্ষায় আছে, তারা পরীক্ষার ফলাফল পাওয়ার অপেক্ষায় আছে, এখানে সব সাবজেক্টের পরে অ্যামিজার বসাবেন, যদি পাস্ট টেন্স হয় অজয়ের বসাবেন, তারপর লুকিং ফরওয়ার্ড টু একত্রে, এরপর মূল ভার্বের পর আইএনজি। তো এই বাক্যগুলো দেখেন আজকে প্রায় 10টি রুল করিয়েছি, 2টা শীট মিলে। এই রুলগুলা, এই স্ট্রাকচারগুলো আপনারা ব্যবহার করে আপনারা বাড়িতে আরো অনেক রুল করবেন। আর যে বাংলা একটা প্যাসেজ আমি অ্যানালাইসিস করে দেখিয়েছি ওইটা আবার একটু বলবেন, ওইটা নিয়ে একটু বসবেন, দেখবেন ওখান থেকে নতুন কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। আর এই যে স্ট্রাকচার গুলো দেখালাম, এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে আপনারা নিজেদের মতো করে নিজেরা আরো বেশি বেশি বাক্য তৈরি করবেন। এই যে আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, এখানে বলবেন যে আমি মাছ ধরার প্রতীক্ষায় আছি, আমি আমার অনার্সের রেজাল্ট পাওয়ার প্রতীক্ষায় আছি, আমি একটা চাকরি পাওয়ার প্রতীক্ষায় আছি। এগুলো আপনারা নিজে নিজে তৈরি করবেন, এর পিছনে সময় দিবেন, ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, খুব ভালোভাবে শিখতে পারবেন। সময় দিবেন না, আপনার